সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি মুবাশশির হোসেন। অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আজকে দৈনিক ইত্তেফাকে যে শিরোনাম দেখছি তাতে দেখা যাচ্ছে মিরপুরে পুলিশ পোশাক শ্রমিক সংঘর্ষ অবরোধ, মন্ত্রিসভায় প্রশ্ন তুলেন কয়েকজন সদস্য। বাংলাদেশ প্রতিদিন মন্ত্রিসভার তুমুল আলোচনা, ঢাকায় স্থিতিশীলতা দেখতে চায় দিল্লি, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। মানবজমিন এক্সপান্স পিটিশন দেবে সরকার, ষোড়শ সংশোধনী বাতিলের রায়, তালাকের হিড়িক। আমাদের সময় মন্ত্রিসভা ক্ষুব্ধ, বিদেশি লোকসানি ব্যাংকে বিনিয়োগ, ন্যাশনাল ব্যাংকের তোড়জোড়। সকালের খবর, ইউনেস্কো শর্ত পূরণে ব্যর্থ হলে পরিণতি কি হবে, সিন্ডিকেটের কবলে পেঁয়াজ। ষোড়শ সংশোধনী রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মন্ত্রিসভার, 7 পুলিশকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা। ভোরের কাগজ, আপত্তিকর শব্দ, প্রাসঙ্গিক বিষয় প্রত্যাহারের আবেদন, খুন হয়েছিলেন সালমান শাহ। ইনকিলাব প্রতিরোধে প্রয়োজন সচেতনতা, আপিল বেঞ্চে মোট প্রশ্ন ছিল সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘিত হয়েছে কিনা। দিনকাল, প্রবাসী শ্রমিকরা আতঙ্কে, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরা হয়েছে। আমাদের অর্থনীতি ধর্ম বা জাত বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রী। বাঙালির ইতিহাসে জড়িয়ে আছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা। দৈনিক সংগ্রাম, রায়ের কিছু শব্দ প্রত্যাহারের আবেদনের সিদ্ধান্ত, প্রধান নির্বাচন কমিশনার সংলাপের নামে জাতির সাথে তামাশা করেছেন বিএনপি। দ্য ইন্ডিপেন্ডেন্ট হিল, কাটিং ফর গভর্নমেন্ট হাউজিং প্রজেক্ট ইন চিটাগাং ড্রোজ ফ্ল্যাগ। আওয়ার টাইম, 7 more new missions abroad, proposal cleared. আপনার স্বপ্নের শহর ঢাকা কেমন আছে, কিভাবে আছে, বা আমরাই বা কেমন আছি, কোথায় আছি? না, সামগ্রিকভাবে তো মানুষজন অসম্ভব রকম ক্ষুব্ধ, বিকজ দুইটা দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যেটা মানুষের চলাফেরা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরার সাথে আপনার পারিবারিক অনেক কিছু সম্পৃক্ত আছে। সেটি হচ্ছে সন্তানদের লেখাপড়া, শিক্ষার ব্যবস্থার একেবারে স্কুলে পৌঁছানো, এবং যে কি কষ্টকর সেটা চিন্তা করা যায় না। এই জলজটের কথা যদি বাদ দেন, যে এটা আমি ধরে নিলাম যে 6 ঘন্টা 7 ঘন্টা পর পানি চলে যাওয়ার পর রাস্তায় যাওয়া যাবে, কিন্তু এই জলজটের কারণে রাস্তার কিন্তু অস্বাভাবিক রকম দুরবস্থা, বেহাল অবস্থা। কারণ জল পানির ভিতরে গাড়ি ঘোড়া চলাচল করেছে, যেটা পিচের জন্য মারাত্মক ক্ষতিকর। আর তারপরে ওই রাস্তাগুলি কোয়ালিটি বন্ডিং দিয়ে করা হয় নাই। আমি মনের দুঃখে ফেসবুকে লিখেছিলাম যে বর্ষাকাল আমাদের এই রাস্তাগুলিকে শুধুমাত্র নৌকা চলাচলের জন্য বাধ্যতামূলক করা, আর গরমকালে কি বলে শীতকালে শুধুমাত্র মোটরযান চলাচল করতে পারবে। এবং জনগণকে বলতেছি যে আসেন ভাই সাহেব, আমরা বর্ষাকালে সবাই একটি করে নৌকা কিনি। এটি কিন্তু হলো বাস্তব ঘটনা, বাস্তব না মনের দুঃখে, মনের দুঃখে কিন্তু এটাই বাস্তব। কারণ আমরা ঢাকা চিটাগাং এর বহু জায়গায়, চিটাগাং এ তো আমরা দেখতে পেলাম যে ফায়ার ব্রিগেডই বাচ্চাদেরকে পানির ভেতর থেকে সরানোর জন্য তাদের নৌকা ব্যবহার করতেছে, রাবার বোট। তো এইগুলি এখন প্রশ্ন হচ্ছে যেটা কি প্রাকৃতিক দুর্যোগ? আসলে কিন্তু না, এইখানেই কষ্টটা আমাদের। উই ক্রিয়েটেড ইট, আমরা নিজেরা নিজের হাতে ক্রিয়েট করেছি। আর সব সময় চিন্তা করেছি অন্যরকম, যে আমি একটু অন্যায় করি কিন্তু বাকি সবাই সৎ কাজ করবে। ওই সেই দুধের পুকুরের মতন সবাই পানি ঢেলেছে আলটিমেটলি, কিন্তু দুধ ঢালার কথা সবাই। এই জায়গা থেকে পৃথিবীতে দুর্যোগ হয়, দুর্যোগের প্রতিটি রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে দুর্যোগকে স্বীকার করে নিয়ে মানুষের ক্ষয়ক্ষতিকে নিম্ন পর্যায়ে নিয়ে আসা। এখন রাস্তাঘাটে এখন আপনি মন্ত্রী মহোদয়, মেয়র সবার কাছে একটি কথা শুনবেন, খাল 5 তলা বিল্ডিং করে দখল করে ফেলেছে। আচ্ছা আমাকে বলেন তো ভাই, যে অবৈধ দখলদার যদি তুমি জানোই, মন্ত্রী হোক, মেয়র হোক, পুলিশের লোক হোক, তাহলে সেই কাজটা করলো কেমন করে? তুমি তো রায় দিয়ে দিচ্ছ যে এটা অবৈধ দখল, খাল দখল করা হয়েছে। এবং এই দখলি কাজটা কিন্তু রাতারাতি হয় না, একটি 5 তলা বিল্ডিং রাতারাতি হয় না। এই জায়গাগুলি থেকে যদি আমরা, খালের তো কোনো চিহ্ন নাই, একেবারে অস্তিত্বহীন। এবং আমরা কিছু পেলাম যে ঢাকা শহরের কাছাকাছি কিছু খাল আছে, কিন্তু খালটি নদীতে যেতে হবে, নদীতে যাওয়ার আগেই সেটি নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা শহরের যদি আমরা জলজট দূর করতে চাই, এই খালগুলিকে পরিচ্ছন্ন করতে হবে,
পানির চলাচলের ব্যবস্থা করতে এই হবে। কাজটা করবে কে? এইখানে আসেন, আপনি আসল জায়গায় ধরেছেন। সিটি কর্পোরেশন দোষ দেয় আমার ওয়াসাকে, ওয়াসা দোষ দেয় সিটি কর্পোরেশনকে। এইটা নিয়ে একটি কাজ আমি মনে হয় আমার সরকার একটু ভালো কাজ করেছে, সেটা হলো 2 মেয়রকে ক্ষমতা দিয়েছে কোঅর্ডিনেশন কমিটিতে মিটিং করার জন্য, এবং সেখানে সব প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদাধিকার ব্যক্তি যিনি আছেন তাকে আসতে বাধ্য করে দেন। সম্প্রতি এই কাজটি হয়েছিল অল্প কয়েকদিন আগেই। সেখানে 2টি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াসার কাছ থেকে ড্রেনেজ সিস্টেমটা সিটি কর্পোরেশনের কাছে চলে আসবে, অর্থাৎ সমস্ত ড্রেনেজ সিস্টেম সিটি কর্পোরেশনের আন্ডারে। আপনার মাধ্যমে একটি জিনিস বলতে চাই, যে সেটি হচ্ছে সিটি কর্পোরেশন হাতে ড্রেন পাঠিয়ে দিলেন, তার লোকবল দিলেন না। অ্যাকচুয়াল এইটার জন্য যে এক্সপার্ট লোকবল ইঞ্জিনিয়ার্স দরকার সেগুলি আপনি দিলেন না, অর্থ দিলেন না, খালি বললেন এখন থেকে ড্রেন তুমি ঠিক করবা, ইট উইল বি ওয়ার্স দেন বিফোর। আমি কিন্তু আজকে আপনার এখানে কথাটি বলে গেলাম যে ড্রেনেজ সিস্টেম যদি আমি ট্রান্সফার করি উইথ নেসেসারি পিপল অ্যান্ড ফান্ড অ্যান্ড প্রপার প্ল্যানিং, প্রয়োজনে বাইরে থেকে। কিন্তু এইটার আসলে সমাধানটা কি? আসলে সমাধান খুব সহজ। দেখেন, আপনার এখানে তো বহুবারই বলেছে মেয়রদের হাতে কোনো ক্ষমতা নাই। 54টা প্রতিষ্ঠান ঢাকা শহরকে কন্ট্রোল করে। এই 54টা প্রতিষ্ঠানের ভিতরে কোন রকম মিল নাই, একজন আরেকজনকে সব সময় টপকানোর চেষ্টা করছে। এবং একটু আগে আপনাকে বলছিলাম যে ড্রেনেজ সিস্টেমগুলি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের, মেট্রো রেল হওয়ার কারণে সার্ভিস লাইনগুলি শিফট করতে হচ্ছে। এগুলি কে কোথায় শিফট করতেছে, কিভাবে শিফট করতেছে, আপনার কাছে তাহলে একটি জিনিস বলি, আমি কয়েকদিন ধরে সার্ভে করে দেখলাম যে পাইপগুলি জোড়া লাগানো হচ্ছে, যে পদ্ধতিতে জোড়া লাগানোর কথা সেখানে কোনো মিস্ত্রি নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, লেবার নিজের মতন করে কাদার ভিতরে করছে। এই পাইপগুলির মুখ এখানে যদি এইভাবে থাকে এবং এর উপর যদি মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, তাহলে যে কোনো সময় এখানে 10 টন 15 টনের ট্রাকের চাকা পড়ার সাথে সাথে পাইপগুলি শিফট হয়ে যাবে। আপনি 200 কোটি 300 কোটি টাকা খরচ করে পাইপ বসালেন, আর সেটা 15 দিন 1 মাসের মধ্যেই শিফট হয়ে গেল, তাহলে এর চেয়ে পাইপটা না বসিয়ে এই টাকাগুলি যদি ওনারা ভাগ বটরা করে কন্ট্রাক্টরকে দিয়ে দিতেন, অন্তত জনগণ রাস্তা খোঁড়ার হাত থেকে তো রেহাই পেত। এটা এগুলি তো আপনাকে সমাধান করতে হবে। যেটুকু করা হয়ে গেছে, এখন এইটা থেকে এই মুহূর্তের সমাধানটা কি? এই মুহূর্তের সমাধান আপনাকে টোটাল দায়িত্ব একজনকে নিতে হবে, যাকে ধরা যাবে। এবং পৃথিবীর সব জায়গাতে সিটি কর্পোরেশন ইজ অল ইন অল। যারাই থাকুক, আমরা এটাকে বলি রাষ্ট্রের যেরকম প্রধানমন্ত্রী নেতৃত্ব দেয়, একটি শহরের নেতৃত্ব দেওয়ার মালিক কিন্তু মেয়র। আমাদের মেয়রের সেই ক্ষমতা নাই, ক্ষমতায়ন করতে হবে, তারপরে তাকে ধরতে হবে। এই জায়গাতে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছি। কিন্তু আমি মনে করি এই জিনিসটি এখনই চিন্তা ভাবনা করা উচিত। তার মানে সব প্রতিষ্ঠান মেয়রের আন্ডারে আনা না, ঢাকা শহরে ওই প্রতিষ্ঠান যে কাজগুলি করবে সেটা মেয়রের অনুমোদন ছাড়া হবে না, অর্থাৎ আমব্রেলার মতন মেয়রকে কাজ করতে হবে। তাহলে কিন্তু আমরা অনেক প্রবলেম সলভ করতে পারি। আর এটা একটা আমি প্রতিনিয়ত কদিন ধরে বলছি, সেটি হচ্ছে আমাদের ঢাকা শহরে যে রাস্তায় পানি জমে, রাস্তার উপরে বৃষ্টির কারণে কিন্তু পানিটি জমে না। আশেপাশের বাড়ি থেকে এই পানির প্রায় 60% রাস্তায় চলে আসে, যেহেতু বৃষ্টির পানি চুষে নেওয়ার মতন মাটি আর খালি নাই, সব দালান হয়ে গেছে। এই জন্য ওই মিটিংয়েও সিদ্ধান্ত হয়েছে, যেটা আমরা অনেক কদিন থেকে বলছিলাম, যে রেন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রকৃতির দেওয়া অপূর্ব পানি আমরা যেন সংরক্ষণ করি। তাতে আমাদের ওয়াসার বিল কমবে, ওয়াসার পানির বিল কমলে পারে সুয়েরেজও বিল কমে যাবে, এবং এই পানিটি আমরা দৈনন্দিন জীবনে এমনকি ড্রিঙ্কিং ওয়াটারেও ক্লিন করে আমরা খেতে পারি। সামনে একটা মানে বন্যা হওয়ার একটা আশঙ্কার খবর আছে, ওই সময়টাতে ঢাকা শহরের কি অবস্থা, এটা কি কল্পনা করা যায়? হ্যাঁ, এখানে খুবই খারাপ অবস্থা। সেটা হচ্ছে বাহিরে অলরেডি নদীর পানি ঢাকার লেভেলের উপরে আছে জায়গায়। সেই ক্ষেত্রে আগে যেটা গ্র্যাভিটিতে ঢাকা শহরের পানিটা নদীতে চলে যেত, যতটুক যেতে পারতো, সেটাকে কিন্তু এখন পাম্প করে পাঠাতে হচ্ছে। এখন পাম্প করে পাঠাতে যে জিনিসটি দরকার, সেটা হচ্ছে পাম্প যে জায়গায় বসানো হচ্ছে, ওয়ার্ল্ড ক্লাস পাম্প বসানো সম্ভব, হাই স্পিড পাম্প বসানো সম্ভব, কিন্তু পানিটি তো থাকতে হবে। আপনি বালতির পানি দিয়ে যদি গোসল করতে চান, বালতি তো আপনাকে ভরাতে হবে, এর তো বিকল্প নাই। এখন সেই যে জায়গাতে বৃষ্টির পানি বা শহরের পানিগুলি যাবে
পাম্প আউট হওয়ার জন্য সেই জায়গাগুলি সব দখল। এবং সব সময় শুনতেছি মন্ত্রী মহোদয় থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশনের লোকজন সব জবরদখল করা হয়েছে। তাহলে উদ্ধার করার দায়িত্ব কার? জবরদখল না হওয়ার রক্ষা করার দায়িত্ব কার? এইটা নিয়ে তো সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখানে বড় প্রবলেম আমরা দেখেছি, সিটি কর্পোরেশনের ভিতরেই খাস জমি লেনদেন করেন ডিসি সাহেব, কিন্তু ঢাকা শহর ডুবে গেলে ডিসির কোনো দায়িত্ব নাই। কিন্তু ওনার ভুল সিদ্ধান্তের কারণে ঢাকা শহরবাসী কিন্তু ভুগছে। আমরা প্রাথমিকভাবে এই বৃষ্টির পানির কারণ যেটা, সেটার আমরা বলেছি রেন ওয়াটার হারভেস্টিং, যেটা অলরেডি সিটি কর্পোরেশন ওই দিন মিটিং এর পরেই আমাদের কি বলে রাজুক সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি প্ল্যান পাস করতে হলে পানির রিজার্ভ করার ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো আপনার এই ড্রেনেজ সিস্টেম উন্মুক্ত করতে হবে। আপনাকে বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই যে কালভার্ট যেগুলি করা হয়েছে, বক্স কালভার্ট, যেরকম আপনার দোলাই খালের কালভার্ট 10 থেকে 11 ফিটের মতন এটার ডেপথ থাকার কথা, কিন্তু আবর্জনা জমতে 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 এটা 2 থেকে 3 ফিটে এসছে। 11 ফিটের পানির প্রবাহ আপনি নিয়ে আসলেন 3 ফিটে, তাহলে আমি কিভাবে এই ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করবো? এবং এটা যত সময় যাচ্ছে তত কিন্তু খারাপ অবস্থা। এটা হলো পানির সমস্যা। আরেকটা সমস্যা যেটা হচ্ছে রাতে দিনে সমান হয়েছে, সেটা হলো যানজটের শুরু। এটার কি কোনো সমাধান নাই? এটার সমাধান 6 মাসে করা সম্ভব। কি করে? এটা আপনি এর আগে বলছি কিচ্ছু না। আপনার ঢাকা শহরের দিকে তাকালেই যে জিনিসটা আপনি দেখতে পান, বাস, অসংখ্য বাস মালিকের বাস, এবং প্রত্যেকেই চায় তার বাসেই শুধু ঢাকা শহরের লোকরা উঠুক। তাহলে তাই যদি হয়, তারা কি করতেছে? বাসে বাসে মারামারি করতেছে। পৃথিবীর কোন দেশ খুঁজে আমাকে দেখাইতে পারবেন না যে দেশের, যে শহরের বাসের চামড়া, মাংস, হাড্ডি কোনো কিছু নাই। আচ্ছা, আপনি পৃথিবীর কোন শহরে দেখেছেন যে মানে দিনের বেলা ট্রাক চলে শহরের মধ্যে দিয়ে? দিনের বেলা তো চলে, সেটা তো একটা আছেই, যে যখন তখন। আমি তো দিনের বেলা চলাটাকে আর এখন অন্যায় মনে করি না। যদি চিফ জাস্টিস সাহেবের বাসার সামনে দিয়ে প্রতিদিন বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী ব্যক্তিরা, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সিএসপি সাহেব, এসপি সাহেব উল্টা দিকে যাইতে পারে, তো দিনের বেলা ট্রাক একটু ভয়ে ভয়ে চালালে অসুবিধাটা কোন জায়গায় ভাই? এই কাজটি যদি আপনি সমাধান না করতে পারেন, যে শহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি বসবাস করে, সেইখানে যদি আমি ভয় না পাই, তাহলে সারা বাংলাদেশের চেহারা তো আপনি ওই আয়নাতেই দেখতে পাবেন। আইনের শাসন কঠোর থেকে কঠোরতম করতে হবে। এবং ঢাকা শহরকে যদি আপনি উন্নতিতে নিয়ে যেতে চান, যেরকম আপনি ট্রান্সপোর্টের কথা বললেন, রুট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে অলরেডি বিআরটিতে ওই একটা রিপোর্ট, আমাদের অনেক কজন সাংবাদিক ছিলেন, এক্সপার্ট ছিলেন, ওরা আমরা এতদিন যে কথাগুলি বলেছি, আই রিয়েলি ফিল প্রাউড, ওনারা এই কথাগুলির মূল্যায়ন করে এইটার আলোকে একটি রিপোর্ট তৈরি করেছেন। কিন্তু বাংলাদেশে জন্মর পর থেকে কত লক্ষ রিপোর্ট তৈরি হয়েছে যেগুলো আলোর মুখ দেখে নাই, যেগুলি বাস্তবায়ন হয় নাই। আবার বাস্তবায়ন হলে কিরকম হয়েছে, যে এইখানে লিখলাম যে মোবাশ্বের বলছেন দেয়ালে পোস্টার লাগাইবেন না, ওনারা নাটুক বাদ দিয়ে বাকিটুক সব করে ফেললো। যখন প্রশ্ন করি ভাই আমি তো বলছিলাম না, আপনি তো সব হাঁ করলেন, বলে মাত্র একটা অক্ষর সরাইছে, তাতে আপনার অসুবিধাটা কি? প্রতিনিয়ত তাই হচ্ছে। আপনি দেখেন কাজগুলি কিভাবে করা হচ্ছে। বলা হলো এসটিপিতে আগে মানুষের জন্য ফুটপাত বানাতে হবে, মানুষের পায়ে হাঁটার ব্যবস্থা করতে হবে, কারণ ঢাকা শহরের প্রায় 70 থেকে 80% মানুষ চলাচল করে পায়ে হেঁটে। হ্যাঁ, ফ্লাইওভার যদি দরকার হয় বানায় পরে, আমি বানাইলাম প্রথমে কি জন্য, যাতে মোবাশ্বের খুব আরামে করে চলাচল করতে পারে। আমি হলাম 2 to 3%। উন্নতি তো হয় নাই। হ্যাঁ, আপনি স্ট্রাকচার দেখাচ্ছেন। আপনি যদি দেখাইতে চান, ওই জন্য রবীন্দ্রনাথ এক সময় বলছিল যে নিজেকে প্রমাণ করার জন্য 2টি পদ্ধতি আছে। দামি ফটো আপনি পেইন্টিং আপনার ঘরে লাগাতে পারেন, অথবা আরেকটি কাজ করতে পারেন, 500 টাকার, 100 টাকার, 1000 টাকার নোট ফ্রেমে করে দেওয়াল ভর্তি করে লাগিয়ে রাখতে পারেন যে ইউ আর এ রিচ ম্যান। রিচ ম্যান প্রমাণ করার তো অনেক পদ্ধতি আছে। আমরা এখন চিন্তা করেছি ফুটপাত ভালো করলে তো কমিশন কম, ফ্লাইওভার বানালে পারে কমিশন বেশি। আগে ফ্লাইওভারটা বানায়নি, এবং আপনার এখানে এই কথা বলে গেছিলাম যে সরকার ঢাকা শহরকে স্যুট পরাইতে চাইছে, টাই দিচ্ছে, কোট দিচ্ছে, এবং বলছে আপাতত উলঙ্গ থাকুক।
তা আমরা এই অবস্থায় আছি। কতগুলি সমাধান, যেরকম ড্রেনেজ সিস্টেমের সমাধানে উইল টেক সাম টাইম, কিন্তু আগামী বছরই 60 থেকে 70% জলাবদ্ধতা সরানো সম্ভব। সেটা করতে হলে আপনাকে আগামীকাল থেকেই শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্রোগ্রাম নিতে হবে। এবং একটি জিনিস আপনি খেয়াল রাখেন, যেটা আমরা কেউ মনে রাখছি না, বর্তমান ঢাকা সিটি কর্পোরেশনের আগের যে এলাকা ছিল তার দ্বিগুণ কিন্তু হয়েছে, যেখানে রাস্তা ঘাট ড্রেনেজ কোনো কিছু নাই। কিন্তু আমরা 2জন মেয়রও তো পেয়েছি। 2জন মেয়র পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে যদি মেয়রের বইটি উল্টান, ওনার রাস্তা ঝাড়ু দেওয়া, কিছু কিছু জায়গায় রাস্তা ঠিক করা আর ট্যাক্স কালেকশন করা ছাড়া ওনার কোনো ক্ষমতা নেই। এটা হলো বাস্তব ঘটনা। কিন্তু ইতিপূর্বে যত মেয়র এসেছেন তারা যাওয়ার সময় বা মাঝামাঝি সময়ে তারা ওই মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা বলছেন। সব এখন তো এই 2 মেয়র প্রতিদিনই বলতেছেন। এখন আমি আপনাকে দুঃখের সাথে বলবো, একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেখানে আমি আবার বলেছি যে মেয়রদেরকে যদি আমরা ক্ষমতা না দিই, যেরকম এক সন্তানের যদি 54 বাবা হয়, তাহলে ওই সন্তানের যে দুরবস্থা হবে ঢাকা শহরের সেই অবস্থা। অথবা আপনারা ধীরে ধীরে এদেরকে ক্ষমতায়ন করেন। এমনকি কতগুলো প্রতিষ্ঠানের তো চেয়ারম্যান তাদেরকে বানিয়ে দেওয়া যেতে পারে। আমাকে 2জন মন্ত্রী আমার ওই অনুষ্ঠানে আমার পাশে বসে আমাকে খোঁচা দিয়ে বললেন, ভাই মেয়রকে তো খেপাচ্ছেন কেন? তো এইটা হলো তো আমাদের রক্তের ভিতরে এই জিনিসটা ঢুকে আছে। আমার মনে হয় এটা সামগ্রিকভাবে চিন্তা করতে হবে যে ঢাকা শহরের 2 মেয়রের হাতে ক্ষমতায়ন করতে হবে। ক্ষমতায়ন ধীরে ধীরে করব, কিন্তু এখন তাদের নির্দেশের বাইরে কাজ করলে তারা, আপনি তো জানেন না, কিছুদিন আগে এই মেয়র সাহেব এবং ওয়াসার ভিতরে অলমোস্ট ঝগড়া লেগে গেল। তো ঝগড়া লাগলে আমাদের সাধারণ জনগণের অভিব্যক্তি কি হবে? তো এই অবস্থা থেকে বের হওয়ার জন্য ক্ষমতায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কাজ কিছুটা এগিয়েছে। আমরা আশা করি যে এই আগামী জলাবদ্ধতা এবং রুট ফ্র্যাঞ্চাইজ এখনই শুরু করতে হবে। টাকা তো বরাদ্দ ঠিকই হয়েছে। আপনাকে তো বললাম যে ভাই, টাকাগুলি ভাগ করে নিলে পারেও কিন্তু জনগণ অনেক উপকারে থাকে। অন্তত ড্রেনের জন্য রাস্তা কাটা লাগে না। রাস্তা না কাটলে ঠিক আছে, জলাবদ্ধতা হইলো, কিন্তু কাদার ভিতরে তো আমাকে দৌড়াইতে হলো না। এখন আপনি রাস্তাও কাটবেন, পাইপিংও করবেন ডিফেক্টিভ, টাকাও নিয়ে যাবেন, আমিও কষ্ট করবো, এত তো কোনো মানে হয় না। এই জায়গাগুলির থেকে আমাদেরকে বের হতে হবে। আমি এই সকালের খবরে একটা শিরোনাম দেখছিলাম, সেটা রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ইউনেস্কো শর্ত পূরণে ব্যর্থ হলে পরিণতি কি হবে? দেখেন, শর্ত পূরণ অ্যাকচুয়ালি ভাষা 2 রকমের আছে। যেরকম আমি একজনকে বললাম তুমি পাশ করো নাই, সে কিন্তু বাড়িতে যে খুশি মনে বলে আসলো আমি কিন্তু ফেল করি নাই। আমি এই যে রামপাল নিয়ে ইউনেস্কোর যে বক্তব্য, আমরা যে মানে করি আর আমার সরকার মানে করে হলো আমি তো ফেল করেছি, এই কথা তো কেউ বলেনি। আমি পাশ করি না এটা আলাদা জিনিস, কিন্তু ফেল করেছে এই কথা কেউ বলে নাই। এইখানে এই ঘটনাটা তো সমাধান আগে আপনাকে করতে হবে। আপনি কি পাওয়ার হাউসকে ইন্ডাস্ট্রি বলেন কি বলেন না? ওখানে তো পরিষ্কার বলা হয়েছে কোনো বড় ইন্ডাস্ট্রি ওখানে করা যাবে না এগুলি সমাধান করার আগে। আপনি তো কাজ করতেছেন, তো তখন আপনি বলেন এটা মাইনর ইন্ডাস্ট্রি বলে করেন। তো এই যে আপনারা স্থপতিরা তো 2 রকমের, মানে একই রকমের, মানে আপনারা তো 2টা ভাষ্য দেন সাধারণত। একটা হয়তো আপনি গ্রহণ করতেছেন, একটা হয়তো গ্রহণ করেন না। না, একটা হলো শুনেন, মৃত্যু কিন্তু একই জিনিস। কেউ ছাদ থেকে পড়ে মরতে পারে, কেউ গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হতে পারে। এই রামপালের ঘটনাটা কিন্তু ঠিক একই ধরনের। যেরকম আমার সন্তানকে যদি কেউ বলে বা আমাকে যদি কেউ বলে আপনি ওই এলাকায় ছেলেটাকে পাঠান না, যে কোনো একটা সম্ভাবনা আছে ওখানে মৃত্যুর, কারণ ওখানে মারামারি চলতেছে, হয়তো আমার ছেলের মৃত্যু হতো না, কিন্তু আমি তো পাঠাবো না। আমি রামপাল নিয়ে সিম্পলি এই অ্যানালিসিস করি যে 0.1% যদি সম্ভাবনা থাকে কি বলে সুন্দরবনের ক্ষতি হওয়ার, why should I be there? অথবা 0, কিন্তু মানুষ বলতেছে এবং শিক্ষিত মানুষজনই বলতেছে। তা আমি ওই জায়গাতে সরিয়ে নিয়ে করি। কোথাও কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার কথা কেউ বলে না। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটাকে একটু টুইস্ট করে বলা হয় যে রামপাল বিদ্যুৎ চায় না, এটা কিন্তু না। আমার কথা হলো যে আমাদের যত জ্ঞানীগুণী ব্যক্তি সব ভুল বলেছে, কিন্তু আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি মনে করি আমার সুন্দরবন
ধ্বংস হলে তো আমি সেকেন্ড সুন্দরবন বানাতে পারবো না। আমি কেন এই রিস্কটি নিতে যাব? কেন আমার সন্তানকে রেলিং ছাড়া একটি 10 তলা ছাদে বেড়াতে পাঠাবো? আমাকে বলেন এই কথাটা। হ্যাঁ, হয়তো সে পড়বে না, কে কিন্তু যদি বলবে পড়ে যায়, বলেন? কে বলবে? না কাউকে তো বলতে হবে। কেউ তো আপনি বলছে না। উত্তর দেবেন আমার ছেলে ফেল করে নাই, কিন্তু পাস যে করে নাই সেটাও তো বলা হয়েছে। যে এই এই জিনিসগুলো তো আমরা পুরাটা পড়েছি। আমি তো পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমরা বাংলা মানে যেটা বুঝি, সেখানে এটার ব্যাপারে অনেকগুলি কথা বলা হয়েছে। তা আপনাকে তো এই প্রবলেমগুলি সলভ করার পরে আপনি করার চিন্তা করেন। আর আর এই দেশের নাগরিক হিসাবে আমি যেরকম আমার সন্তানকে দুর্যোগের ভিতরে দেই না, ওই যে আপনাকে বললাম 10 তলা ছাদে রেলিং নাই, আমার সন্তানকে আমি ওখানে যেতে দেবো না। হয়তো সে পড়বে না, কিন্তু যদি পড়ে, এই যদির জন্য কতগুলি কিন্তু ফ্যাক্টর অফ সেফটি আপনাকে নিতে হবে, কতগুলি নিশ্চয়তা বিধান করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। আমার এই চিন্তা ভাবনার প্রথম কারণ হলো যে ঠিক আছে, এই বিদ্যুৎ কেন্দ্র আরো আপনি দূরে সরিয়ে নিয়ে যান। অন্য একদিন আলোচনা হবে। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। দর্শক মন্ডলী, আজকের মতো এখানে বিদায় চাইছি। আগামী